দেশে হঠাৎই হামের প্রাদুর্ভাব। ডিসেম্বরে টিকাদানের হার ছিল একেবারেই কম। স্বাস্থ্য সহকারীদের আন্দোলন ও ভ্যাকসিন সংকটে ব্যাহত হয় কার্যক্রম। যে টিকা ছিল না এবং আন্দোলন, এটির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা? টিকার সংকটকে আড়াল করার জন্য আন্দোলন, না আন্দোলনের জন্য টিকা সংকট? আমার মেয়ের ঠান্ডা, তারপরে এই যে সারা শরীর প্যারায় ভরে গেছে, চিকিৎসা চলতেছে, স্বাভাবিক হবে। জ্বালানি তেল নিয়ে কাটেনি গ্রাহক ভোগান্তি। আজও বন্ধ অনেক পাম্প। সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড বিতরণ শুরু। আমার তো মনে হচ্ছে না যে সুবিধা হবে। এখন বাকি পরবর্তী অবস্থায় কি হবে সেটাই বুঝতে পারবো। ফুয়েল কার্ড নেওয়ার জন্য 8:30 থেকে এসে দাঁড়ায় আছে। রংপুরের গঙ্গাচড়ায় মানবেতর দিন কাটছে। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবারের। সরকারি সহায়তার দিকে তাকিয়ে সবাই। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। দেশে হঠাৎ করেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের প্রায় সবাই শিশু। এখন পর্যন্ত ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে 8 শিশুর মৃত্যুর খবর মিলেছে। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুতি চলছে আইসোলেশন ওয়ার্ড চালুরও। দেখা দিয়েছে দেশব্যাপী সংক্রমণের বৃদ্ধির আশঙ্কা। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বাড়ছে হামের প্রকোপ? এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী হুসাইন শাহিদ। বিস্তারিত তার প্রতিবেদনে। কোনো শরণার্থী শিবির নয়, এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানেই চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত শিশুরা। আমি কিশোরগঞ্জ কোটিয়া দিক থেকে আসছি। আমার মেয়ের ঠান্ডা, তারপরে এই যে সারা শরীর প্যারায় ভরে গেছে, চিকিৎসা চলতেছে, স্বাভাবিক হবে। পুরো থাকার পরে ছুটিতে দিচ্ছিল, বাড়িতে গেছি, বাড়িতে 1 সপ্তাহ পরে আবার আসছি। ডাক্তার বলছে এখন ফুসফুসের ইনফেকশন হয়েছে। গত 12 দিনে হাসপাতালটিতে 108 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। রোগীর তুলনায় স্টাফ আমাদের খুবই কম, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আজকে আমরা ডিউটিতে মাত্র 6 জন সিনিয়র স্টাফ নার্স আছি। এতজন পেশেন্টের সেবা দিতে যায়, এখন পর্যন্ত আমি এক সিপিতে পানি খাবো সেটাও খাইতে পারি নাই। নতুন বিল্ডিংয়ের 8 তলায় সেটা আমরা আইসোলেশন করে দেবো। আমরা আজকে আশা করতেছি যে ডাক্তার এবং নার্স এবং অন্যান্য স্টাফদের রোস্টার পেয়ে গেলে হয়তো বা আগামীকালকে কিংবা পরশু আমরা এই 8 তলায় সেটা আমরা কার্যক্রম শুরু করে দেব। রাজশাহীতেও মৃত্যু হয়েছে 3 জনের। ময়মনসিংহ ও রাজশাহীতে হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে আশপাশের বিভিন্ন জেলার মানুষ। দেখা দিয়েছে দেশব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা। যে কোনো কারণেই হোক টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটেছে অনেকটা। হতে পারে যে সেই টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটার কারণেই এখন এই আউটব্রেকটা শুরু হয়েছে। চিকিৎসা না নেওয়ার কারণে, এমনকি চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে ক্ষেত্র বিশেষে হামের রোগীগুলা মারাত্মক রকমের কমপ্লিকেশনস নিয়ে আমাদের এখানে হাজির হচ্ছে। অনুসন্ধানে সামনে আসে ময়মনসিংহ বিভাগের হামের টিকাদানের চিত্র। দেখা যায় গত ডিসেম্বর মাসে 4 জেলায় মাত্র 7 থেকে সর্বোচ্চ 17% শিশু হামের টিকা পেয়েছিল। এবার দেখা যাক অন্যান্য জেলার অবস্থা। স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটের তথ্য বলছে, সিটি কর্পোরেশনের বাইরে 2025 সালের ডিসেম্বর মাসে সারা দেশেই হামের টিকাদানের চিত্র খুবই দুর্বল। প্রশ্ন, কেন টিকাদানে এই বিপর্যয়? গত ডিসেম্বরে আমাদের একটু হামের টিকার ঘাটতি ছিল, এখন তো সেটা নেই। হ্যাঁ, আর 1 মাসের ঘাটতি থাকার জন্য হামের প্রাদুর্ভাব হতে পারে না। 1 মাসের টিকা যদি না দেওয়া হয় সেটা তো 15 মাসে দিতে হবে না, 16 মাসও দিতে পারবে। হ্যাঁ, সেটা তো কভার হয়ে গেছে। আমরা ক্যাম্পেইনের টিকাদানকে সফল করে ফেলবো, দেখবেন যে হামের প্রাদুর্ভাব কমে আসবে। গত ডিসেম্বরে স্বাস্থ্য সহকারীরা 6 দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন। এই আন্দোলনের ফলে সারা দেশে মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। পাশাপাশি একই সময়ে টিকার সংকটের বিষয়টিও সামনে আসে। স্বাস্থ্যকর্মীরা একটা আন্দোলন করেছিল এবং একই সময়ে আমরা এটাও শুনছি
যে ওই সময় পর্যাপ্ত টিকা ছিল না। এখন আমার প্রশ্ন জাগছে যে টিকা ছিল না এবং আন্দোলন, এটির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা? টিকার সংকটকে আড়াল করার জন্য আন্দোলন, না আন্দোলনের জন্য টিকা সংকট, এই বিষয়টি খতিয়ে দেখা দরকার। হাম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শিশুদের, এতে করে টাইফয়েড, ডায়রিয়া কিংবা অপুষ্টিজনিত রোগের প্রকোপ বাড়ে, এতে মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আরও সচেতন হতে হবে, কারণ রাষ্ট্রযন্ত্র যখন অসচেতন হয়ে পড়ে তখন অভিভাবকদের সচেতনতা বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। হামের প্রাদুর্ভাবের আরও খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে কতজন রোগী ভর্তি রয়েছে, আর 4টি ভেন্টিলেটর মেশিন হাসপাতালে পৌঁছেছে কিনা সে বিষয়েও জানাবেন। রাব্বি, এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 4টি ভেন্টিলেটর মেশিন দেওয়ার কথা ছিল সেটি পৌঁছায়নি, তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা জেনেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে বা আজকে কিন্তু সেই ভেন্টিলেটর মেশিনগুলো চলে আসতে পারে। এবং আজকে নতুনভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট 50 জন ভর্তি রয়েছেন এবং হাসপাতাল সূত্র যেমনটি জানিয়েছে যে সকাল 10টা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে 280 জন। এর মধ্যে হাম পজিটিভ চিকিৎসাধীন যে রোগী তারা রয়েছে 28 জন। তারা হামের নির্দিষ্ট যে কর্নার রয়েছে ও সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন এবং গত রোববার 280 জন রোগী ছিল। আমি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছাড়াও এই রাজশাহী বিভাগে অন্তত 500 জন হামে আক্রান্ত হয়েছে বলে তারা সন্দেহ করছেন। এর মধ্যে 424 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে 411 জনের এবং হাম পজিটিভ হয়েছে 137 জনের। এখন পর্যন্ত রাজশাহী বিভাগের যে পাবনা এবং আরও 2 জেলা এবং রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মোট 1 জন এবং মোট 3 জন রোগী কিন্তু মারা গিয়েছেন। এবং আজকে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিএমপির যিনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তিনি পরিদর্শন করেছেন এবং তিনিও কিছু অভিযোগ করেছেন যে ইন্টারিম সরকারের সময় কিন্তু হামের যে টিকা সেটি সঠিকভাবে দেওয়া হয়নি এবং টিকার যে সার্বিক কার্যক্রম সঠিকভাবে না করায় কিন্তু এই প্রাদুর্ভাব বেড়েছে, তিনি তেমনটি অভিযোগ করেছিলেন। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 50 জন কিন্তু নতুনভাবে আজকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা যে নতুন যে আইসোলেশন যে ওয়ার্ড সেটি করা হয়েছে এবং 10 নম্বর ওয়ার্ড সহ 24 নম্বর ওয়ার্ডে যে শিশুদের যে ওয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু চিকিৎসা চলছে এখন পর্যন্ত। রাব্বি, জ্বালানি তেল নিয়ে কমছেই না গ্রাহকদের ভোগান্তি। তেল সংকটে আজও দেশের অনেক পাম্প সাময়িকভাবে বন্ধ রয়েছে। রংপুর বিভাগের বেশিরভাগ ফিলিং স্টেশনেই পাওয়া যাচ্ছে না পেট্রোল ও অকটেন। সংকট রয়েছে ডিজেলেরও। যেসব পাম্পে জ্বালানি তেল রয়েছে সেসব জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন, বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। আবার কোথাও কোথাও তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। পাম্প সংশ্লিষ্টদের দাবি তারা চাহিদা মতো সরবরাহ পাচ্ছেন না। অন্যদিকে ডিলারদেরও দাবি ডিপো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এ বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। রংপুর থেকে শুরুতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, রংপুরের পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? সংকট নিয়ে গ্রাহক ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? মাসুম, সংকটের যেটি সেটি হচ্ছে তো মোটা দাগে দুটো বিষয়। একটি হচ্ছে যে সরবরাহ পাওয়া যাচ্ছে না, আর একটি হচ্ছে যে ভোক্তা পর্যায়ে অতিরিক্ত মজুত করবার একটা যে প্রবণতা আছে সেটি। আমরা যে রংপুর মহানগরীর যে সাপ্লাই যে ইউনিক ফিলিং স্টেশন আমরা যে আপনাদেরকে দেখাতে পারি, এখানে যে সরকার নির্ধারিত যে বিষয়গুলো সেগুলো এখানে টানানো হয়েছে, কিন্তু কালো কাপড়ে পুরো মেশিনগুলো ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কোনো অকটেন পেট্রোল না থাকার কারণে এখন কিন্তু সরবরাহ করা হচ্ছে না। এখানকার মালিক যারা আছেন তারা যেটা বলছেন যে হয়তো আজ রাতে হয়তো ঢুকবে, হয়তো কাল সকাল থেকে অথবা রাত থেকে তারা
খানিকটা দিতে পারবেন। আমি যদি আপনাকে রংপুর বিভাগের একটু পেট্রোলিয়াম কর্পোরেশন এবং রংপুর বিভাগীয় কমিশনের কার্যালয়ের সূত্র দিয়ে একটি তথ্য দিতে পারি, সেটি হচ্ছে যে এই বিভাগে প্রায় 10 লাখ লিটার প্রতিদিন ডিজেলের চাহিদা আছে, কিন্তু পাওয়া যাচ্ছে পৌনে 9 লাখ লিটার। পেট্রোলের চাহিদা 5.25 লাখ লিটার, কিন্তু পাওয়া যাচ্ছে 2.25 লাখ লিটার। অকটেন প্রয়োজন হচ্ছে পৌনে 3 লাখ লিটার, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 83,000 লিটার। অর্থাৎ আপনি তাহলে অনুমান করতে পারছেন যে সরবরাহ সংকটটা আছে। আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে ধরুন এই পেট্রোল পাম্পটির কথা যদি বলি, সেটি হচ্ছে যে এই পেট্রোল পাম্পটিতে যুদ্ধ পরিস্থিতির আগে 1 লরি, অর্থাৎ যদি 9,000 লিটার যদি পেট্রোল আসতো, সেটি দিয়ে 2.5 দিন চলতো। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, যদি 50,000 লিটারও পেট্রোল আসে, সেটি একদিনেই শেষ হয়ে যায়। অর্থাৎ ভোক্তা পর্যায়ে অতিরিক্ত মজুত করবার একটা প্রবণতাও লক্ষ্য করা গেছে। সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, যারা সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, শুধু যে পাম্পগুলোতেই শুধু নজরদারি বাড়ালে হবে না, ভোক্তা পর্যায়ে যারা বাইকার হোক বা অন্যান্য যে যানবাহনগুলোতে যে পেট্রোল, অকটেন বা ডিজেল নেওয়া হয়, সেগুলোকে মনিটরিং করাটা খুবই জরুরি। বিশেষ করে যারা খুচরা বাজারে, অর্থাৎ আপনি জানেন যে এর মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটি গ্রাহক পর্যায়েও নজরদারির কথা আপনি জানাচ্ছিলেন। আমরা একটু জামালপুরের খবরাখবর জানতে চাই। জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, গতকাল তো তেল সংকটে অনেক পাম্প বন্ধ ছিল, আজ জামালপুরের পাম্পগুলোর সার্বিক অবস্থা কি আমাদের জানাবেন? এখন রাব্বি, এই চলমান সংকটে জামালপুরে ঈদের আগে থেকে কিন্তু কিছুটা প্রভাব দেখেছি, তবে এখন সেই প্রভাব কিন্তু তীব্র আকার ধারণ করেছে। অর্থাৎ জামালপুরের 17টি পেট্রোল পাম্পের কিন্তু 1টি বা 2টিতে বিচ্ছিন্নভাবে ওই রেশনিং পদ্ধতি বা অন্যান্য ভাবে যে তেলগুলো দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে। আমি এখন রয়েছি জাবেদ একটি ফিলিং স্টেশন নামের ফিলিং স্টেশন, জেলা শহরের সবচেয়ে বড় পাম্প এটি। তো এই পাম্পে আমরা এসে দেখেছি যে সকাল থেকে কিন্তু পেট্রোল বন্ধ, অকটেন পেট্রোল বন্ধ রয়েছে দেওয়া। তো সেই জায়গা থেকে সরকারি জরুরি পরিবহন যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু শুধুমাত্র অল্প অল্প করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যদি বলি, জেলা প্রশাসন যে বিষয়টি একটি উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটি পাম্পে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। তবে আমরা কোনো পাম্পে, এর আগেও 3টি পাম্পে ঘুরে এসে দেখেছি, কিন্তু ট্যাগ অফিসার দেখিনি। অর্থাৎ যেখানে তেল নেই, সেখানে ট্যাগ অফিসারের প্রয়োজন নেই বলে মনে করছেন পাম্প কর্তৃপক্ষ। আরেকটি বিষয় দেখেছি, কিছুটা ডিজেলের সংকট আমরা দেখেছি। শুধু এই পাম্পটিতেই ডিজেল সরবরাহ করা হচ্ছে, পাশাপাশি যে প্রান্তিক পর্যায়ে যে নৌপথ বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, কৃষকের যে বিষয়গুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আসলে ডিজেল পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। রাব্বি। সাগর, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ড বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। সকাল 9টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল 6টা থেকেই লাইনে দাঁড়ান অনেকে। রোববার জেলা প্রশাসনের সভায় জানানো হয় 30 ও 31 মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। কার্ড সংগ্রহ করতে হলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আগামী 1 এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। তবে কৃষকদের জন্য এই নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই 24 ঘন্টা বিক্রি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রংপুরের গঙ্গাচড়ায় 2টি গ্রামের 5 শতাধিক ঘরবাড়ি টিনের চালে বড় বড় ফুটো হয়ে বিবর্ণ। শুক্রবারের শিলা বৃষ্টিতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত এসব মানুষ কাটাচ্ছেন নির্ঘুম রাত। সরকার বা বেসরকারিভাবে কেউই তাদের সহযোগিতায় এগিয়ে যায়নি। দেখলেই মনে হবে যেন আকাশের সহস্র তারকা, কিন্তু এগুলো তারকা নয়। শিলাবৃষ্টিতে ঘরের ছাউনির টিনে সহস্র ছোট বড় ফুটোর বিবর্ণতা। এই অবস্থা গঙ্গাচড়ার কোলকুন্দ ইউনিয়নের বিনবিনিয়া এবং মটুকপুর গ্রামের। আবুলিয়া হাট সংলগ্ন জান্নাতীদের 5টি ঘরের সবকটি হয়ে গেছে ফুটো। খাটের ওপর পলিথিন দিয়ে কোনো মতে রাতে থাকার বন্দোবস্ত করার চেষ্টা তার। পাশের বাড়ির গৃহবধূ আফরোজার 2টি ঘরের টিন ফুটো হয়ে থাকার অনুপযোগী। আনিসুর রহমানের থাকার ঘরটির একটি টিনও বাকি নেই ফুটো হওয়ার। একই অবস্থা নজরুল ইসলামেরও। শিলাবৃষ্টির সময় কোনো মতো জীবন বাঁচালেও 3 দিন থেকে নির্ঘুম রাত কাটছে তাদের। অনেকেই টিনের চালের উপরে দিয়েছেন পলিথিন। এখন আমাদের হলো ঘর ভাইয়া 5টা, তো এখানে আমরা যদি মনে করেন একটা ঘরে এরকম হয়েছে যে ভাবছি যে আরেকটা ঘরে যা স্থায়ী নেবো, কিন্তু বাকি যেগুলো ঘরে গেছি সবগুলো ঘরে সেম অবস্থা, মানে ঘুমানোর মতো বা দাঁড়ায় থাকার মতো একটুও জায়গা নেই। ঘর দুয়ার ধরি আমরা কান্দি মরি, কারো আমার দেখা পাইনি।
আর যে ঘর থাকবো তারও তো উপায় নেই। ছিদ্র এমন ভাবে হয়েছে যে কোথাও যে নুকিয়াবো নুকের মতো কোনো স্থায়ী নেই। শুক্রবার রাতে বৃষ্টির সাথে শিল পড়েছে অন্তত আধা ঘন্টা ধরে, সাথে ঝড়ো হাওয়াও। ওই এলাকার আমিরুন্নিসার থাকার ঘরটিও উড়ে গেছে। মাহিদা খাতুন ঘরের টিন নষ্ট হওয়ায় গোয়াল ঘরে থাকছেন। একই অবস্থা ওই এলাকার অসংখ্য পরিবারের। রাতে থাকার জন্য এখন পলিথিনের ওপরই ভরসা। শিল হয়েছে, শিল হওয়ার পর শিলটা একটু কমার পর এমনভাবে বাতাস আসলো, ঘরটার মনে করেন যে টিন উঠে গেছে। 250 টাকার পলিথিন 300 টাকা দিয়ে কিনে আনি মার ঘরে একটু লাগাইলাম, তাও অর্ধেকটা লাগাইছি আর অর্ধেকটা পারিনি। ঘটনার 3 দিন পার হলেও ভুক্তভোগীদের খোঁজ নেয়নি কেউ। স্থানীয় মেম্বারের পা পড়েনি ওই এলাকায়। এ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। অন্তত রাতে ঘুমানোর বন্দোবস্ত করার দাবি তাদের। এর স্যার কি মেম্বার চেয়ারম্যান তো দেখেও না, কেউ আসেও না। ওই অবস্থায় এখনো আছে। মেম্বার চেয়ারম্যান তো আমাদের কোনো তদন্ত করেও নেই, দেখেও নেই। ভাল ফুল কি দি করি বাবা, নিজের দেহাটায় বাঁচপান না পাই আর টাকা পাইছে না হলে কি দি ভাল করি। স্থানীয় কিছু গণ্যমান্য মানুষ ঘটনাস্থল পরিদর্শন করে ভিডিও ফুটেজ প্রশাসন ও এমপির কাছে পাঠিয়েছে। স্থানীয় মেম্বার ঘটনাস্থলে না গেলেও 350 পরিবার ক্ষতিগ্রস্ত বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার বলছেন, ওই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবার। ঘরগুলো মেরামতে যদি কিছু টিন দিত তাহলে অন্তত এই লোকগুলো একটু স্বস্তিতে ঘুমাইতে পারতো। সবাই তো পিএর সাথে কথা হয়েছে, পিএর সাথে প্রতিনিধি পাঠাচ্ছ, আমি এলাকা ঘোরার পরে একটা মোটামুটি তালিকা পাঠিয়ে দিচ্ছি। আমাদের কাছে কিন্তু প্রায় 700-এরও অধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম তথ্য আছে, যেটা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদের সব ধরনের সাপোর্ট দেওয়া আমাদের পক্ষে কিন্তু অসম্ভব। আমরা যতটুকু পারি আমরা দেখবো। খাদ্য সহায়তা নয়, জরুরি ভিত্তিতে টিনের বন্দোবস্ত করা না হলে পরিবারগুলোর জীবন আরও অমানবিক হয়ে উঠবে বলে জানিয়েছেন এলাকাবাসী। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।